সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1250তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আকিব হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 12 বছর পর জিনের রাজ্য থেকে ফিরে আসে যুবক। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো, হিম হয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। এই গল্পটা শুধু যে একটা গল্প তা নয়, আমি মনে করি যে গল্পটা আমাদের সমাজের জন্য একটা শিক্ষাও বটে। এই গল্পের মাঝে আমি একটা ভালো জিনের সন্ধান পেয়েছি। জিন যে শুধু মানুষের ক্ষতিই করে না, মানুষের এমন উপকার করে যা মানুষ মরণ পর্যন্ত মনে রাখে। এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ ছিল। আমি সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই আকিব হোসেনের জীবনের চমৎকার ভৌতিক গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনেন এবং গল্প শেষে আকিব ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকিব হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার বাবা রাজধানী শহর ঢাকাতে থাকে এবং ঢাকাতে থেকে আমার বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। প্রতি সপ্তাহে আমার বাবা লঞ্চে করে আমাদেরকে দেখতে আসে। আসার সময় আমার আব্বা অনেক ধরনের চকলেট, আচার এসব খাবার আমাদের জন্য নিয়ে আসতো। প্রতি বৃহস্পতিবারে আমরা অপেক্ষা করতাম যে কবে বাবা বাড়ি ফিরবে এবং বাবা বাড়ি ফিরলে বাবার হাতের ওই মজাদার খাবার আমরা খাবো। আমাদের বাড়িটা ছিল, আমাদের বাড়ি আর আমার নানু বাড়ি ছিল খুব কাছাকাছি। আমার নানা ভাই ছিল। ছোটোবেলা থেকে আমি বেশিরভাগ সময় আমার নানা ভাইয়ের কাছেই থাকতাম। আমার নানা ভাই একটা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। শুধু মুয়াজ্জিন না, তিনি মাঝে মাঝে ইমামতিও করতেন, কিন্তু এটা কোনোভাবেই তার চাকরি ছিল না। গ্রামের মানুষ তাকে অনুরোধ করেছে এবং গ্রামের মানুষের অনুরোধে ওই মসজিদে কোনো ইমাম মুয়াজ্জিন নাই, যার জন্য তিনি এই গ্রামের মানুষ হয়ে ওই গ্রামে ইমামতি আর মুয়াজ্জিনের চাকরি করেন। যে চাকরির জন্য তিনি গ্রামবাসীর কাছ থেকে কোনো টাকা পয়সাও নেয় না। তো খুব ছোটোবেলা থেকে আমি নানার কাছেই বেশিরভাগ বড় হই, যেহেতু আমার দাদা দাদি কেউই ছিল না এবং আমার বাবা বেশিরভাগ সময় আপনার ঢাকাতেই থাকতো। তো আমি মায়ের কাছে না থেকে আমার নানার কাছে থাকতাম। আর আমার নানাও না আমাকে অনেক বেশি আদর করতো। নানা এত আদর করতো যে আমি নানাকে ছাড়া একটা নিঃশ্বাস নিতে পারতাম না। মনে হতো গোটা পৃথিবীটা একদিকে আর নানা আমার কাছে আরেক দিকে। নানাকে এত পরিমাণের ভালোবাসি যা বলে বোঝানো যাবে না। ছোটোবেলা থেকে আস্তে আস্তে করে নানার কাছে বড় হচ্ছিলাম, কিন্তু নানার কাছে যখন আমি বড় হই, নানা আমাকে এমনি মাঝে মাঝে আরবি যে শিক্ষাগুলো আছে আরবি শিক্ষাগুলো দিত। কিন্তু আরবি শিক্ষাগুলো দিলে পরেও না, আমার যে একটা স্কুলের শিক্ষার দরকার, প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার, ওইটার জন্য নানা কিন্তু আমাকে দিত না। নানার সাথেই থাকতাম। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 6 বছরের কাছাকাছি। তো যখন আমার বয়স 6 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার মা সিদ্ধান্ত নিল এবং বাবার সাথে আলোচনা করলো আমাকে একটা স্কুলে ভর্তি করাবে। তো ওই স্কুলটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমাদের গ্রামে। তো মা আমাকে তখন নানু বাড়ি থেকে নিয়ে আসবে, মানে আমার নানার কাছ থেকে নিয়ে আসবে, আমাকে বাড়িতে রাখবে এবং বাড়িতে রেখে আমাকে স্কুলে পড়াশোনা করাবে। আমি কিন্তু নানু বাড়ি থেকেও পড়াশোনা করতে পারতাম, কিন্তু নানু বাড়ি থেকে আমাকে পড়াশোনা করায়নি। তার বড় কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময় আমার নানার সাথে থাকি। আর আমার নানার সাথে থাকলে পরে আমার নানা আমাকে খুব বেশি শাসন করতে পারে না, আমাকে শুধু আদরই করে, ভালোই বাসে, আমাকে শাসন করে না। আর মা চিন্তা করছে শাসন যদি আমাকে নাই করে তবে আমার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ আসবে না। এই চিন্তা করে মা তখন আমাকে নানু বাড়ি থেকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে নিয়ে আসলে পরে মা আমাকে খুবভাবে পাহারা দেয়, আমি যাতে নানু বাড়িতে যেতে না পারি, নানার সাথে কোনো কথা বলতে না পারি, এবং নানাকেও মা খুব করে বকে দেয় যাতে আমাদের বাড়িতে না আসে, আমাকে না নিয়ে যায়। ওই সময় নানার সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। নানা আমার কাছে আসে না, আমার খোঁজ খবর নেয় না, এবং আমিও বেশিরভাগ সময় নানা বলে কান্না করি। যখনই স্কুলে যাইতাম মা আমাকে স্কুলে দিয়ে যাইতো এবং মাই আমাকে স্কুল থেকে নিয়ে আসতো।
তো যখন দিয়ে আসতো নিয়ে আসতো আমি সবসময় কান্না করতাম যে আমি একটু নানার কাছে যাব, আমি একটু নানার কাছে যাব। মানে নানার জন্য আমার খুবই খারাপ লাগতো, মানে অনেক খারাপ লাগতো, যা বলে বোঝানো যাবে না। এরকম করতে করতে একদিন হলো কি, আপনারা যারা গ্রামের স্কুলে পড়াশোনা করেছেন তারাই জানবেন, গ্রামের স্কুলের মাঠে অনেক পাতা পড়ে, মানে গাছের যেই স্কুলের বাউন্ডারির চারপাশে যে গাছগুলো থাকে ওইগুলো থেকে গাছের অনেক পাতা পড়ে। তো একদিন দুপুরবেলা হলো কি, স্কুল ছুটি হওয়ার মানে একটা ক্লাস আগে, মানে একটা ক্লাস অফ করে দিয়ে তখন সব ছেলেমেয়েদেরকে মাঠে নামাই দিল। মানে ম্যাডামরা, শিক্ষকরা সব ছেলেমেয়েরা মাঠে নামাই দিল। মাঠে নামাই দিয়ে বললো যে মাঠ পরিষ্কার করার জন্য, মাঠে যে পাতা আছে পাতাগুলো ওঠানোর জন্য, পরিষ্কার করার জন্য। তো সবার সাথে আমিও তখন মাঠ পরিষ্কার করতেছি। এরকম মাঠ পরিষ্কার করতে করতে হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে মাঠের একটা কোণার মধ্যে আমার নানা দাঁড়ায় আছে। মানে অনেক দিন পর আমি তখন নানারে দেখলাম। নানারে দেখার পরে আমার কলিজাটা তখন এত বড় হয়ে গেছে, কিরে আমার নানা এখানে দাঁড়িয়ে আছে। আমি তখন দৌড়িয়ে নানার কাছে গেছি, যে বললাম নানা তুমি এখানে। পরে আমারে বলে আইসক্রিম খাবি? আমি বললাম খাবো নানা, আইসক্রিম খাবো। তাই এটা বলার পরে নানা তখন একটা আইসক্রিম আমার হাতে দিল, এবং আইসক্রিমের যেই মানে ওরকম যে ছোটোবেলার যে আইসক্রিমগুলো হয় না, যে 2 টাকা দামের ওই আইসক্রিমগুলো, আইসক্রিমটা হাতে দেওয়ার পরে আমি তখন আইসক্রিমটা খাচ্ছিলাম, মানে চুষে চুষে আইসক্রিমটা খাচ্ছি। এবং আইসক্রিম খেতে খেতে নানা আমারে বলে আমার সাথে যাবি? আমি বললাম হ্যাঁ নানা, আমি তোমার সাথে যাব। বলে তাইলে চল। এই বলে আমি তখন নানার সাথে হাঁটতে শুরু করি, এবং আমি যখন নানার সাথে হাঁটতে শুরু করি নানা আমাকে নিয়ে হাঁটে। এখন আমাকে নিয়ে নানা কোথায় যায় এটা কিন্তু আমি জানি না। যেতে 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 অনেক দূর আমাকে নিয়ে চলে যায়। আমি ওনার সাথে হাঁটতেছি, উনিও হাঁটে, আমিও হাঁটি। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে আমি আর হাঁটতে পারি না। আমি বললাম ও না, আমি তো আর হাঁটতে পারতেছি না, আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, তুমি আমারে কই নিয়ে যাচ্ছ? নানা আমারে বলে তুই কি যাবি না তোর মায়ের কাছে যেয়ে মায়ের খাবি? আমি বললাম না আমি তোমার সাথেই যাব। তা তুমি আমার একটু কোলে নাও, আমি তো আর হাঁটতে পারতেছি না। এইটা বলার পরেই নানা ভাই তখন আমারে কোলে নিয়ে নিল। আমাকে কোলে নিয়ে এবার নানা ভাই হাঁটতেছে। আমার নানা ভাই আমার কোলে নিয়ে তখন হাঁটতেছে। আমার নানা ভাইয়ের সাথে আমি মানে কোলে আছি। এরকম করতে করতে অনেক দূর পর্যন্ত আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে আমাকে নিছে। ওইখানে একটা ঘরের মতো আছে, পুরনো দিনের যেরকম ঘরগুলো হয় না, মানে ইট বালু খুলে পড়তেছে, এমন একটা ভাঙা পরিত্যক্ত এরকম একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি বললাম নানা এটা তুমি আমার কই নিয়ে আসলা? নানা আমারে বলে আমি তোর এখানে নিয়ে আসছি, এখান থেকে তোর মা তোকে আর নিতে পারবে না। আমি যদি ওই বাড়িতে নিয়ে যাই তাহলে তোর মা তোরে নিয়ে যাবে, এই জন্য আমি তোকে এখানে নিয়ে আসছি, এখান থেকে তোর মা আর তোকে নিয়ে যেতে পারবে না। আমি বলি নানা তাহলে তুমি এটা ভালো করছো, এটা তুমি অনেক ভালো করছো, আমি এখান থেকে আর যাব না, আমি এখানেই থাকবো। আমি আর মায়ের কাছে যাব না, মায়ের কাছে যেতে আমার ভালো লাগে না। মা মারে আমার স্কুলে পাঠায়, আমাকে বকাঝকা করে, আমি আর মায়ের কাছে যাব না। নানা ভাই তুমি আমার এইখানেই রেখে দাও, আমি তোমার সাথেই থাকবো। নানা বললো তাইলে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে তুই কিন্তু ভুলেও আমারে বলা ছাড়া কোথাও যেতে পারবি না, এইখানেই থাকবি, আমার সাথে খেলবি, আমার সাথে বড় হবি, আমি তোর কোরআন পড়াবো, আমি তোর আরবি পড়াবো। মানে আগে যেরকম নানা ভাই আরবি পড়াইতো, বলে এরকম আমি তোর আরবি পড়াবো, তুই আমার সাথে থাকবি। আমি ঠিক আছে নানা, আমি তোমার সাথে থাকবো। এরপরে হলো কি, আমি নানার সাথে থাকতে শুরু করি। নানা কোত্থেকে জানে খাবার নিয়ে আসে, আমার যেই খাবার খাইতে মন চায়, নানা আমি এটা খাবো, আমার দেয়, ওইটা খাবো, আমার দেয়। নানার সাথে থাকি, নানার সাথে ঘুমাই, এবং এরকম করতে করতেই আমি তখন ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে বড় হতে থাকি। কত বৎসর কেটে যায়, কত মাস কেটে যায়, ওটা আমি বলতে পারি না। একটা পর্যায়ে আমি মার জন্য কান্না করি। আমি বলি ও না আমার ভালো লাগে না, আমার মায়ের জন্য কান্না আসতেছে, আমার বড় আপুদের জন্য কান্না আসতেছে, আমি আমার মায়ের কাছে যাবো, আমার বড় আপুর কাছে যাব। এরকম করে করে আমি কান্না করতাম, কিন্তু নানা আমাকে আর আসতে দিত না, মানে ওইখান থেকে আর আমাকে আসতে দিত না। আমি আস্তে 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 করে বড় হইতেছি, ওইখানে আমাকে রেখে দিচ্ছে, মানে আমাকে আর আসতে দেয় না। আমি তো ছোট মানুষ, ধরেন 6 বছর বয়সে আমাকে নিয়ে গেছে, আর আমি তো আর এত কিছু বুঝি না যে এটা কোথায় বা এটা কোন জায়গা, আমি কে বা আমাকে কি করতেছে, এই সমস্ত কিছু তো আর আমার মাথায় আসে না, বা এই সমস্ত কোনো কিছু আমি বুঝিও না। ওইখানটাতে আমাকে রেখে দিয়েছে, আমি ওইখানটাতে থাকতেছি, খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি। নানা আমাকে আরবি পড়ায়, কোরআন পড়ায়, নানার মতো করে আমি আরবি পড়তেছি, কোরআন পড়তেছি। নানা আমাকে এখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, আমি নানার সাথে এখানে যাচ্ছি, ওইখানে যাচ্ছি। এরকম করে আস্তে 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 করে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এমন করতে করতে আমি প্রায় তখন অনেকটাই বড় হয়ে যাই। অনেক বড় হলেও না আমার ভিতরে কোনো প্রশ্ন জাগে না যে এরকম নির্জন একটা জায়গা, নীরব একটা জায়গা, শুধুমাত্র আমি আর আমার নানা আছি, আর কোনো মানুষ নাই, কাউকে দেখি না, এখানে কি কোনো মানুষ থাকে না, এখানে কি কোনো মানুষের বসবাস হয় না। মানে উনি আমার জন্য কিন্তু সব কিছু করতো, বাট আমি দিন শেষে শুধু ওনাকেই দেখতাম।
আমাকে খাবার খাওয়ানো থেকে শুরু করে, আমাকে গোসল করানো থেকে শুরু করে এবং আমার যত্ন নেওয়া থেকে শুরু করে সব কিছু উনি করতো। এবং উনি ওখানে আমাকে কোরআন শরীফ পড়ানো শেখায়, মানে কোরআন আমাকে মুখস্থ করে, আমাকে কোরআনে হাফেজ বানায়। আমি সেই জায়গার মধ্যে নানার কাছে কোরআনে হাফেজ হই। কতগুলো বছর কেটে যায় সেটা আমি জানি না, তবে আমি তখন অনেকটা বড় হয়ে যাই, অনেক বড় হয়ে যায়। এবং অনেক বড় হয়ে যাওয়ার পরে এবার নানা আস্তে আস্তে আমাকে বাস্তব দুনিয়া সম্বন্ধে শেখায়, বাস্তব দুনিয়া সম্বন্ধে বলে, পৃথিবী সম্বন্ধে বলে, মানুষ সম্বন্ধে বলে। একটা পর্যায়ে কিন্তু আমি কান্নাকাটি করতে করতে মায়ের কথা, বাবার কথা, আমার বোনদের কথা, সবার কথা ভুলে গেছি। কারো কথাই কিন্তু ওই সময় আর আমার মনে নাই, আমি কারো কথাই বলতাম না, কারোর জন্যই কান্নাকাটি করতাম না। তো অনেক বড় হয়ে যাই, এটা বুঝতে পারে অনেক বড় হয়ে যায়। অনেক বড় হয়ে যাওয়ার পরে একদিন সকালবেলা আমি ঘুমিয়ে আছি, যে নানা কিন্তু আবার সকালবেলা ভোরে কই জানি চলে যেত, মানে আমার সাথে নামাজ পড়তো, নামাজ পড়ে কই জানি চলে যেত, এরপর আমার জন্য খাবার নিয়ে আসতো, মানে প্রতিদিন যেভাবে হয় আর কি। হঠাৎ করে একদিন নানা আইসা কান্না করতেছে আমারে, মানে আমার কাছে এসে কান্না করতেছে। পরে আমি বললাম যে কী হয়েছে নানা, কান্না করতেছো কেন? পরে আমারে বলে আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি এই জন্য কান্না করতেছি, এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম কী হয়েছে আমার কাছে বলো, আমার কাছে বলো কী হয়েছে, মানে আমাকে তুমি বলো কী হয়েছে। তা কোনো কিছু আমার কাছে বলে না, মানে কোনো কিছু বলে না। এরকম করে আস্তে আস্তে করে সময়গুলো কাটতেছে, আর নানা এরকম করে করে আমাকে বুঝাইতেছে যে দুনিয়া আছে, আমার মা আছে, বোন আছে, আমার পরিবার আছে, এগুলো আস্তে 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 করে আমাকে বুঝাইতে। যেদিন কান্না করলো না, তার কিছুদিন পরে আমারে বলে একটা মানুষ মারা গেছে, তুই কি তারে মাটি দিতে যাবি, এমন করে আমারে বলে। আমি বললাম কে মারা গেছে? বলে আমার মতো একটা মানুষ। আমি বললাম তোমার মতো একটা মানুষ মারা গেছে? বলে হ, আমার মতো একটা মানুষ মারা গেছে, তুই কি মাটি দিতে যাবি? আমি বললাম হ না যাবো, মাটি দিব, সমস্যা কি, মানুষ মারা গেলে তো মাটি দিতে হয়, আমি মাটি দিব। পরে আমাকে বলে তোর মাকে তুই চিনবি, তোর বাবাকে তুই চিনবি, তোর বোনদেরকে তুই চিনবি? আমি বললাম মানে আজ থেকে প্রায় আপনার 12 বছর আগে, তো এরকমভাবেই তো কারো চেয়ার আমার মনে নাই। পরে আমি বললাম যে না চিনবো না। পরে আমাকে একটা আয়নার মধ্যে দেখায় যে দেখ এটা তোর মা, এটা তোর বাবা, এটা তোর বোন। আমার বোনদের কিন্তু ওই সময় বিয়ে হয়ে গেছে, আমার বড় 2 বোন বিয়ে হয়ে গেছে, এটা তোর বোন। এরকম করে আমাকে দেখায়, আমি তোদেরকে ওদের কাছে দিয়ে আসবো, তুই ওদের কাছে থাকবি, আমি মাঝে মাঝে তোর কাছে যাব, তোর সাথে দেখা করব, তোর সাথে কথা বলবো, কিন্তু খবরদার তুই কখনোই কারো কাছে বলবি না তুই যে আমার কাছে ছিলি, এতগুলো দিন তুই কোথায় ছিলি। তোর অনেকেই প্রশ্ন করবে, তোর অনেকেই জিজ্ঞাসা করবে যে আকিব এতগুলো দিন তুমি কোথায় ছিলা, কোন জায়গায় ছিলা, কার কাছে ছিলা। কিন্তু ভুলেও খবরদার তুই কারো কাছে স্বীকার করবি না, কারো কাছে বলবি না যে তুই কোথায় ছিলি, কার কাছে ছিলি, কোন জায়গায় ছিলি, এগুলা কারো কাছে বলবি না। যদি বলিস তাহলে কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে। আমার নানা আমারে বলে, ওই সময় তো ধরেন আমি নানা ছাড়া কাউরেই চিনি না বা কারো কথাই বুঝি না। পরে আমি বললাম ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, আমি কারো কাছেই বলবো না। তখন হলো কি, মানে একদিন সকালে, মানে এই যেদিন বলছে মারা গেছে ওই দিনে আমার তখন কি করলো, একটা রাস্তার কাছে এসে নামাই দিল, একটা রাস্তার কাছে এসে নামাই দিল, নামাই দিয়া বলে এই রাস্তা দিয়ে সোজা যাবি, গেলে দেখবি একটা মানুষের জানাজা হচ্ছে, ওই জানাজাতে তুই গিয়া দাঁড়ায়া জানাজা পরে মানুষটারে মাটি দিবি। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তা আমার নামাই দিয়া উনি চলে গেছে, মানে ওই জায়গাতে আমার দিয়া উনি চলে গেছে। পরে আমি সামনের দিকে আস্তে আস্তে করে হাইটে হাইটে আসতেছি, আস্তে আস্তে দেখলাম অনেকগুলো মানুষ জানাজা নামাজে পড়ার জন্য দাঁড়াইছে। তো মানুষগুলো কারা এরা কিন্তু আমি চিনি না। পরে আমিও সবার সাথে জানাজা নামাজ পড়ার জন্য সবার পিছনে দাঁড়াইছি। তা আমি কিন্তু আবার সূরা কেরাত সই এগুলো খুব ভালো পড়তে পারতাম। তাই জানাজার নামাজ পড়ছি, পড়ার পরে তখন ওই লাশটারে কবরস্থানে নিয়ে যাচ্ছে, লাশটাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে। আমিও তখন ওই কবরস্থানে পিছনে পিছনে হেঁটে যাচ্ছি। যাওয়ার পরে লাশকে তখন কবরে নামাইলো এবং লাশ দাফন করা হয়ে যাচ্ছে, মানে দাফন করতেছে। তা আমি ওখানে দাঁড়াই আছি, দাঁড়ায় এদিক সেদিক তাকাইতে আসি। এবং এমন করতে করতে হঠাৎ করে আমি একটা মানুষ দেখলাম, যেটা আমার বাবা, মানে আমার নানা আমাকে দেখাইল যেটা তোর বাবা। আবার আধো আধো একটু একটু স্মৃতি মনে আছে ছোটোবেলা বাবার। পরে ওনার দিকে তাকাইলাম, তাকানোর পরে উনি আমার দিকে তাকাইছে, এক নজর তাকায় উনি আবার চলে যাচ্ছে, মানে আর কিছু বলে না, চলে যাচ্ছে। এইখানটার মধ্যে আমি দাঁড়াই আছি কবরস্থানের এই সামনে। অনেকক্ষণ ধরে দাঁড়াই থাকার পরে, মানে সবাই তো দাফন কাফন করে এখান থেকে চলে গেছে, যেহেতু কবরস্থান সবাই চলে গেছে। কিছুক্ষণ পরে বলতে অনেকটা পরে একটা লোক আসছিল ওই কবরের উপরে কি জানি দেওয়ার জন্য, আপনার যে ওই যে ধানের কি জানি হয় এগুলো কবরের উপরে দিবে। উনি আসছে, আসার পরে উনি আমার বলে এই কে তুমি, তোমার বাড়ি কই আমারে বলে। আমি তখনও টুপি পরে আছি, পাঞ্জাবি পরিহিত অবস্থায়। আমার মনে মনে বলতেছি আমার নানা আসে না কেন, আমার নিয়ে যায় না কেন, মানে এটা বলতেছি। পরে ওই লোকটা আমারে বলতেছে যে কে তুমি, তোমার বাড়ি কই? আমি বললাম আমার নাম আকিব। তা বলে তোমার নাম আকিব, তোমার বাড়ি কই?
আমি তখন বাড়ির নাম বলতেছি, এটা আমার বাড়ি, অমুকটা আমার বাড়ি, বাবার নাম মায়ের নাম বলি। বলার পরে সে তখন একটা চিৎকার দেয়, ওখানে ওই লোকটা ওইখানে চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে সে বাড়ির দিকে দৌড় দেয়। এবং বাড়ির দিকে সে যখন দৌড় দিয়ে চলে যায়, এরপরে দেখি আমার মা, আমার বাবা, আমার বোন এবং অনেক মানুষ তখন কবরস্থানে আসে। সবাই কবরস্থানে এসে আমার জড়াই ধরে সবাই চিৎকার করে কান্না করতেছে। আর আমি দেখতেছি আমার মা আমারে বলতেছে, তুই আমার আকিব, তুই আমার আকিব, তুই কই ছিলি, তুই এতদিন কই ছিলি, তুই কোথায় ছিলি। মানে ওরা না কান্নাকাটি করতেছে, আমি কিছুই বুঝি না যে এরা কেন কান্নাকাটি করে বা কি হয়েছে আমার। মানে আমার কোনো মানে কিছুই মনে নেই যে আমি আজ থেকে 12 বছর আগে আমাকে নিয়ে গেছে, এখন আমাকে দিয়ে গেছে। এই জিনিসটা আর ওই সময়টাতে বুঝতাম না, বা ওই সময় মানে এই জিনিসটা আমার মনের মাঝে জাগতেছে না। পরে আমার ঘরের মধ্যে নিয়ে গেছে, আমার নানু বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার খাবার দিতে আসে। আমি এদিক সেদিক তাকাইতেছি, তাকাই বলতেছি, আমার নানা ভাই কই। আমি বলতেছি, আমার নানা ভাই কই। পরে বলে, ওমা তুই কার কবরে মাটি দিছস, তুই তো তোর নানার কবরে মাটি দিছস, তোর নানাই তো মারা গেছে। আমার মা আমারে বলে। তখন আমি হঠাৎ করে বলি, কি বলো তুমি, নানা মারা গেছে? আমি তো মানে বলতে চাচ্ছিলাম যে আমি তো নানার সাথেই ছিলাম, নানাই তো আমাকে এখানে দিয়ে গেছে। আবার হঠাৎ করে মনে হলো যে নানা বলছিল, খবরদার তুই কারো কাছে বলবি না, এতদিন কোথায় ছিলি, বললে তোর ক্ষতি হবে। আমি কিন্তু আবার আমার নানার কথা অক্ষর অক্ষরে পালন করি। আমি তখন আর বলি না। এখন আমি তো বুঝতেছি যে আমার নানা মরে নাই, আমার নানা মরে নাই, আমার নানা আমার কাছেই আছে। কারণ আমি নানাকে যে কোনো সময় দেখতে পাই, নানার সাথে কথা বলতে পারি, তাই নানা তো আমার কাছে আছে, আমার নানা তো মরে নাই। এবং পরে এরকম করতে করতে সবাই আমার খাওয়া দাওয়া করাইতেছে। মানে আমার নানা মারা গেছে এটা নিয়ে, নানাকে দাফন করা হয়ে গেছে এটা নিয়ে তখন আর কোনো মাথা ব্যথা নাই। মানে সবাই তখন আমাকে নিয়ে পড়ে বসছে যে আমি এতদিন কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম, কার কাছে ছিলাম। এই এখন এরকম করে প্রশ্ন করতেছে, আর আমি চুপচাপ বসে আছি, কোনো প্রশ্নের কোনো জবাব দেই না এবং কাউরে কোনো কিছু বলি না, কোনো কথা বলি না। এমন করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমার মা তখন আমারে বলে, চল তোরা আমাদের বাড়ি চল, এটা বলে। পরে আমাদের বাড়িতে আমাকে নিয়ে যায়। তো যে বাড়ি থেকে 12 বছর আগে বেরিয়ে আসছি, ওই বাড়ির রাস্তাঘাট বা মানুষ আমার কাউরেই চিনি না। বাড়িতে যাওয়ার পরে প্রচুর মানুষের ঢল পড়ে যায়, দূর দূরান্ত থেকে মানুষরা আসে আমাকে দেখার জন্য এবং সবাই বলতেছে যে 12 বছর পরে ছেলে ফিরে আসছে। মানে সবাই আমাকে দেখতেছে, তো আমার সাথে সবাই কথা বলার চেষ্টা করতেছে। আমি ওখানে চুপচাপ বসে আছি। এমন করতে করতে রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, করে আমি তখন শুয়ে পড়ছি। শোয়ার পরে আমি তখন স্বপ্নে আমার নানারে দেখতেছি। আমার নানা স্বপ্নে আসছে, আইসা আমারে বলতে, সাকিব তুই অনেক ভালো করছিস, কারো কাছে বলিস নাই তুই যে আমার কাছে ছিলি, কারো কাছে বলিস না, আমি মাঝে মাঝে এসে তোর সাথে দেখা করব, তোর সাথে কথা বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মানে এই ঘুমের মধ্যেই কথা হয়। পরে সকালবেলা উঠি, আরও মানুষ আসছে, আরও অনেক বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে আমাকে দেখার জন্য যে আমি কই থেকে আসছি, আমি কোথায় ছিলাম, এতদিন কোন জায়গায় ছিলাম। মানে প্রচণ্ড রকমের মানুষের ঢল বসে যায় ওইখানে। তো সবাই বিভিন্ন কথাবার্তা বলে, এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে, অনেক কথাবার্তা বলে। আমিও তখন সবার সাথে টুকিটাকি কথাবার্তা বলি এবং চুপচাপ করে তখন আমি আমার সময়গুলো কাটাইতেছি। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা সময় 2 কি 3 দিন পরে একদিন হঠাৎ করে হলো কি, আমার আব্বা বলতেছে, ওই সময় আব্বা কিন্তু বাড়িতেই থাকতো, আমি হারিয়ে যাওয়ার পরে আব্বা বাড়িতে চলে আসে। আব্বা বলে, আবার প্রচণ্ড রকমের মাথা ব্যথা। তো মাথা ব্যথা যখন বলতেছে আমার মাথা ব্যথা, আমার মারে বলে আমার মাথাটা টিপে দাও। পরে এরকম করতে করতে আমি কিন্তু একটু মানে স্বাভাবিক মানুষের মতো ছিলাম না। স্বাভাবিক মানুষ যেরকম হয় না, বাবা মায়ের সাথে কথা বলে, তাদের সাথে আনন্দ ফুর্তি করে, বাড়িতে সবার সাথে ঘুরে মজা করে, মাস্তি করে, আমি কিন্তু এরকম ছিলাম না। আমি সম্পূর্ণ আলাদা প্রকৃতির একটা মানুষ ছিলাম। প্রয়োজন ব্যতীত কারোর সাথে কথা বলতাম না এবং মাকে ডাকতাম না, বাবারে ডাকতাম না, খাবার দিলে খাইতাম, নাইলে চুপচাপ বসে থাকতাম। মানে এরকম একটা অবস্থার মধ্যে থাকি। তো আমার আব্বা যখন বলতেছে যে আব্বার মাথা ব্যথা করতেছে, আমার মায়েরে বলে যে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এইটা বলার পরে আমি তখন কী করলাম, এসে একটা দোয়া পরে ফুঁ দিলাম। এখন এই দোয়াগুলো কিন্তু সব আমার মুখস্থ। মানে একটা মানুষের কী ধরনের সমস্যা হলে কী ধরনের দোয়া পরে ফুঁ দিতে হয়, এইগুলো কিন্তু নানা আমার সব শিখিয়ে দিছে এবং সব শিখিয়ে দিছে যে কী ধরনের মানে সমস্যা হলে কী ধরনের ফুঁ দিতে হয় বা কী ধরনের কী, নানা আমাকে শিখেছে। পরে আমি আমার আব্বার কপালে ফুঁ দেওয়ার মুহূর্তে আব্বা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার মায়েরে বলতেছে, আর ও আকিবের মা, তাড়াতাড়ি দিকে আসো। আমার মা তখন আসছে। আসার পর আব্বা বলে যে আমার মাথায় ফুঁ দেওয়ার সাথে সাথে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। যাই হোক, এই দিনটা কেটে গেল এবং এরপরের দিন আমি অনেক দিন কোরআন শরীফ পড়ি না। আমি কিন্তু প্রতিদিন সকালে ওখানে থাকতে কোরআন শরীফ পড়তাম। এবার এরপরের দিন সকালবেলা আমি তখন কোরআন পড়তে বসছি এবং এত সুন্দর করে কোরআন পড়তেছি, এত সহি করে পড়তেছি যে আমাদের ঘরের চারপাশে মানুষ মনে হয় আমারে মানে দেখতেছি যে এত সুন্দর করে কোরআন পড়তেছি, সবাই দেখতেছে।
তা কোরআন পড়িয়ে বা এরকম করে করে কাটতে কাটতে একদিন হলো গিয়ে আমাদের পাশের ঘরের একটা মেয়ে, ছোট একটা মেয়ে, মনে হয় খেলতে গেছে না কি জানি গেছে, ওর হাত ভেঙে গেছে, মানে হাত ভেঙে গেছে। তো আমার কি করে মানে কবিরাজের কাছে নিয়ে গেছে, তা কবিরাজ বা আপনার ডাক্তার মানে হাত বাইধা দিছে। হাত বাইধে দেওয়ার পরে মেয়েটার বয়স প্রায় আপনার 10-12 বছরের মতো হবে, এরকম, একেবারে ছোট তাও না। আমার বয়স তখন প্রায় 18 বছরের কাছাকাছি এরকম। তো এরপরে হলো কি, মেয়েটা তখন কী করলো, এখানে নিয়ে আসছে, মানে ওই কই জানি নিতে আসছে। আমি তখন ওখানে বসে আছি, আমার মায়েরে বলতেছে যে আমগো তো হাত ভেঙে গেছে, কবিরাজ তো বাইধা দিছে, দেহি হাতটা ভিতরে নাকি ব্যথা করে, দেহি একটু ডাক্তার দেখাই, এটা বলে। তো আমি তখন মেয়েটা যাইতেছে, পরে মেয়েটা আমার কাছে আসছে, আইসা আমারে বলে আমার হাতে একটু ফু দিয়া দেন, এটা বলে। 12 বছরের মেয়ে তো বলে আমার হাতে একটু ফু দিয়া দেন। তো ওই ব্যথা ভালো হওয়ার যে ফুটা না, ওই ফুটা আমি তখন দিই, এবং ফুটা দিলে মেয়ে তখন চিৎকার দেওয়ার মারে বলতেছে, ও মা আমার হাতের ব্যথা ভালো হয়ে গেছে, আমার হাতের ব্যথা করতেছে না, আকিব ভাই ফু দিছে, ফু দেওয়ার পরে ব্যথা ভালো হয়ে গেছে। এবার ওর মা এসে কইতেছে, বাবা তাইলে ওদের কী করা যায়? আমি বললাম বাঁধনটা খুলে দেন, মানে যেটা বাঁধছে না, আমি বললাম বাঁধনটা খুলেন, খুলে ওই যে আমার দোয়া শিখিয়ে দিচ্ছে ওই দোয়া পইরা আমি তখন হাতের মধ্যে এরকম 2টা টান দিলাম, এবং 2টা টান দেওয়ার পরও ওই মেয়ে বলতেছে তার হাতের ব্যথা পরিপূর্ণ ভালো হয়ে গেছে, তার হাতে কোনো ব্যথা নাই। এবং এই ঘটনার পরে আমার বাড়িতে তখন আর মানুষ জায়গা দেওয়া যায় না। আস্তে আস্তে করে প্রচণ্ড মানুষ আমার বাড়িতে আসতে থাকে, মানুষ ভিড় করতে থাকে, এক একজন এক এক সমস্যা, পানি পড়া, তাবিজ পড়া, এটা ওইটা। আমি কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিতাম না, আকিব কবিরাজ নামে আমি তখন আমার এলাকাতে পরিচিত হয়ে যাই। সবাই বলে আকিব কবিরাজ, মানে একেবারে মানে সবার মুখে তো নানার সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো, আমি কথা বলতাম, নীরবে ওনার সাথে কথা বলতাম, এবং আমি যে ওনার সাথে কথা বলতাম এটা কিন্তু কেউই দেখতো না। আমার মা বসে আছে, আমার বাবা বসে আছে, গ্রামের আরও অন্য লোকেরা বসে আছে, আমি তাদের সামনেই না আমার নানার সাথে কথা বলতাম। নানা আমার অনেক কথা জিজ্ঞেস করতো, আমি অনেক কথার জবাব দিতাম, আবার নানা আমার সাথে খুব সুন্দর করে কথা বলতো, অনেক সুন্দর করে কথা বলতো, আমিও আমার নানার সাথে সুন্দর করে কথা বলতাম। তো এটা কিন্তু আমার আশেপাশের কেউ এটা বুঝতো না, মাও বুঝতো না, বাবাও বুঝতো না, কেউ দেখতো না। এরকম করতে করতে নানা আমারে বলে, তুই যেগুলো করতেছিস তো মানুষের তো ঢল পড়ে যাবে, মানুষ তো তোর খুব জ্বালাবে, এবং তুই তো প্রশাসনিকভাবে বিপদে পড়ে যাবে। আমার এটা বলে, এত বেশি রুগী দেখবি না, এত বেশি মানুষ দেখবি না, যারা বিপদে পড়বে, যারা গরিব, এদেরকেই শুধু সাহায্য করবে বা এদেরই পরীক্ষা করবে, আর কারো করবি না। তে আমি তখন আস্তে আস্তে করতে, এবং এরকম করতে নানা একটা সময় আমাকে আস্তে আস্তে করে বুঝাইতে আসে যে আকিব, আমি একটা জিন, আমি মানুষ না। আমি তোরে নিয়ে গেছিলাম আজ থেকে 12 বছর আগে, আমি তোরে নিয়ে আমার কাছে রাখছি, তোরে কোরআন পড়ানো শিখাইছি, পৃথিবী সম্বন্ধে তোরে ধারণা দিছি, এবং এখন আমি তোরে আবার দুনিয়াতে দিয়ে গেছি, তুই দুনিয়াতে সবার সাথে থাক, ভালোভাবে থাক। আমি আসলে মূলত একটা জিন, এবং এটা তোর মা, এটা তোর বাবা, এবং দুনিয়াদারি সম্বন্ধে তিনি আমাকে আস্তে আস্তে করে প্র্যাকটিক্যালি আমাকে তখন বোঝাচ্ছিল। যখন এরকম করে বোঝাচ্ছিল, আমি তখন আস্তে আস্তে করে বুঝতে থাকি যে আসলেই তো ওনার কথা ঠিক, এটা আমার মা, এটা আমার বাবা। এবং তখন আমি আস্তে আস্তে করে এই কম রুগী দেখতাম, অত রুগী দেখতাম না, কম দেখতাম। রুগী আসলে আমি অসুস্থর ভাঙ করে পড়ে থাকতাম, রুগী দেখতাম না, এবং এরকম করে আস্তে আস্তে করে এই সময়গুলো কাটতে থাকে। তো সময়গুলো কাটতে থাকে, নানা আমার কাছে আসে, আমার পাশে বসে, আমার সাথে কথা বলে, আমার সাথে গল্প গুজব করে, আনন্দ ফুর্তি করে, দুজনের মাঝে অনেকটা মাখামাখি সম্পর্ক। এবং এরকম করতে একটা সময় পরিবার থেকে তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে, এবং বিয়ে করার জন্য তারা তখন মেয়ে খুঁজতেছে। আর আমার কাছে বিয়ে বসার জন্য অনেক মেয়েরাই পাগল, মানে আমাদের এলাকাতে অনেক বাবারাই তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দেবে, এবং আমার কাছে বিয়ে দেওয়ার জন্য তারা এক পায়ে দাঁড়া যে আমার কাছে মেয়ে বিয়ে দেবে। এরকম অনেক পরিবার আছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। এমন করতে আমার আব্বা তখন করলো কি, মোটামুটি একটা ভালো ধর্মীয় একটা পরিবার, ধার্মিক একটা পরিবার, মেয়েটার নাম হচ্ছে রাবেয়া বস্রি, ওইরকম করে আমার আব্বা ডাকতো। ওইরকম একটা মেয়ে আমার আব্বা তখন ঠিক করে আমাকে বিয়ে করানোর জন্য। ঠিক করালে পরে আমি তখন মেয়েটারে দেখতে যাই, পারিবারিকভাবে দেখতে যাই, এবং দেখতে যাওয়ার পরে মেয়েও মাশাআল্লাহ দেখতে সুন্দর, আমার তখন পছন্দ হওয়ার পরে আমি তখন এই মেয়েরে বিয়ে করে তখন বাড়িতে আনি, মানে আমার ঘরে আনার পরে যেদিন আমার বাসর ঘর হবে, বাসরের আগে আমি নানার সাথে দেখা করি। নানা আমারে বলে, যা তোর বউর সাথে থাক এবং ভালোভাবেই থাকবি। নানা আমাকে এগুলো বুঝিয়ে বলে, এবং এরপরে আমি আমার বউর সাথে আসি। তো ওই মাঝে রাতের বেলায় নানা আসলে আমি নানার সাথে কথা বলতাম, মানে ঘুমের মধ্যে নানার সাথে কথা বলতাম, মানে এক কোণ দুকোণ কথা বলতাম। এরকম করে যেহেতু আমার বউটা আমার সাথে থাকতো, রাবে আমার সাথে থাকতো, এভাবে দীর্ঘ খানিকটা মাস পেরিয়ে যাওয়ার পরে রাবে আস্তে আস্তে করে ডাউট করে ফেলে, ও সন্দেহ করে ফেলে যে
কিছু না কিছু একটা আমার কাছে আসে এবং কিছু না কিছু একটা এসে আমার সাথে কথা বলে এবং আমার সাথে কোনো কিছুর একটা সম্পর্ক আছে। আর আরেকটা বড় কথা হচ্ছে রাবেয়া এটাও জানে যে আমি 12 বছর ধরে বাড়িতে ছিলাম না। আমাকে 12 বছর ধরে মানে আমি বাড়িতে ছিলাম না, আমি কই ছিলাম এটা এখনও কেউ জানে না। এবং এইরকম করে কিছু একটা জিনিস আমার কাছে আসে, আমার সাথে কথা বলে এবং আমি মানুষের চিকিৎসা করি, কবিরাজি করি, এগুলো তো সবই জানতো। এবার ভাইও আমাকে ধরে বসে যে তুমি 12 বছর কই ছিলা, কোন জায়গায় ছিলা আমাকে বলো। মানে আমাকে এরকম করে মানে জোরাজোরি করে। আমি বলি না কারণ আমার নানা তো আমাকে মানা করছে এবং বলেও দিছে যে এটা যদি তুই বলিস তাহলে তোর ক্ষতি হবে, এটা খবরদার কারোর কাছে বলা যাবে না। এই জন্য আমি ওর কাছে বলতে চাচ্ছি না, মানে আমি বলবো না, আমি লুকাইতেছি যে না মানে এইটা ওইটা বলে আমি তখন আস্তে আস্তে করে ঘুরাইতেছি। না, ও আমার কাছ থেকে শুনবেই, আমি 12 বছর কই ছিলাম, কোন জায়গায় ছিলাম, মানে কোথায় ছিলাম, মানে খুবভাবে জ্বালাইতেছে এবং সংসারে একটা সময় অশান্তি শুরু হয়ে যায়। বউয়ের নির্যাতন যে কতটা ভয়ানক এটা যারা খারাপ বউয়ের সাথে সংসার করে তারাই জানে, মূলত তারাই জানে যে বউয়ের নির্যাতন কতটা ভয়ঙ্কর। আমাদের এই সমাজে প্রায় 99% পুরুষই তার স্ত্রীর কাছে নির্যাতিত। এখন এরকমভাবে সে নির্যাতন করে, না আমি এগুলো সহ্য করতেছি করতে করতে একটা সময় খুব অধৈর্য হয়ে গেছি, মানে আর নিতে না পেরে তখন নানারে বললাম। এরই মাঝে নানারে বেশ কয়েকবার জানাইছি যে নানা এরকমটা করতেছে, বলবো কিনা। নানা আমারে বললে তোর ঝামেলা হবে, বললে আরও বিপদে পড়বি। এবং একদিন আমি নানারে বলি যে নানা আমি বলেই দিব, আমি আর পারতেছি না, আমাকে জ্বালাইতেছে। বলে হ্যাঁ বল, কিন্তু তারে বলে দে সে যেন এই কথা কাউরে না বলে, সে যেন এটা কাউরে না জানায়। আমি বলছি ঠিক আছে নানা আমি বলবো। পরে একদিন আমি তারা সব কিছু বলছি, বলার পরে ওইটা বিশ্বাস করে না, বিশ্বাস না করে আমার বলে তাইলে আমি তোমার ওই নানারে দেখবো, আমি তোমার ওই নানারে দেখবো। আমি বললাম তুমি আমার ওই নানারে কেন দেখবা, আর ওই নানা আমি ছাড়া কারো সামনে আসে না। না আমি তোমার নানারে দেখবো, তুমি আমারে তোমার নানারে দেখাও। আবার ভাই ওই অশান্তি, আবার নির্যাতন, যন্ত্রণা, মারামারি, চিল্লা চেঁচামেচি, কান্নাকাটি, মানে কি যে একটা অবস্থা বলে বোঝানো যাবে না। আমার ওই নানারে তারে দেখানোই লাগবে এবং নানারে না দেখা পর্যন্ত সে আমার কথা বিশ্বাস করে না, সে খাওয়া দাওয়া করে না, সে ঘুমায় না, সে অত্যাচার করে, অবিচার করে, টর্চার করে, মানে মানসিকভাবে যতটুকু পারতেছে আমার উপরে অত্যাচার, অবিচার, নির্যাতন সে প্রতিটা মুহূর্তেই করে যাচ্ছে। এখন আমি কি করব বলেন, আমার তো আর কোনো উপায় নাই, মানে আমি তো আর বুঝে উঠতে পারতেছি না, কুলে উঠতে পারতেছি না যে আমি এখন কি করব, কারণ তারা তো আমি কোনোভাবেই আর বুঝাইতে পারতেছি না। এইভাবেই সে জ্বালাইতেছে। তা একদিন রাতের বেলায় আমি নানারে বললাম নানা যেহেতু এরকমই করে আপনি একটা বার তার সামনে আসেন না। নানা আমারে বলে তুই কেন বারবার ওর ফাঁদে পড়তেছিস, তুই তো বিপদে পড়বি। নানা আমারে বলে, নানা আমার এগুলো করতে মানা করে। আমি তারপরেও বলি ও নানা তোমার কাছে আমার আকুল আবেদন, তোমার কাছে আমার অনুরোধ, আমার বউ যেহেতু আমার এভাবেই জ্বালাইতেছে, এভাবেই বিরক্ত করতেছে, একটা বার ওর সামনে আসো না নানা, কি হবে, কিচ্ছু হবে না, তোমার কাছে অনুরোধ করি তুমি একটা বার ওর সামনে আসো, একটা বারের জন্য ওর সামনে আসো। এরকম করে বারবার অনুরোধ করার পরে নানা একদিন আমাকে বল আচ্ছা ঠিক আছে তুই যদি এরকম করে বলতেছিস যে আমি আসবো। একদিন নানা তখন রাতের বেলায় আমারে বলে যে ঠিক আছে তোর বউরে বল এরকম। আমি তখন বউরে আমার পাশে বসায় বললাম তুমি ভয় পাইও না, খবরদার ভয় কিন্তু পাবা না। বলো আচ্ছা ঠিক আছে আমি ভয় পাবো না। আর আমি বললাম কারো কাছে বলবা না। বলো আচ্ছা ঠিক আছে। এই বলার পর আমি তখন তার চোখের উপরে হাত দিলাম, দেওয়ার পরে নানা এসে চেয়ারে বসার পর আমি তার হাতটা সরাইছি। হাতটা সরানো মাত্র ও নানারে দেখে যে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে, মানে অজ্ঞান হয়ে গেছে এখানে। এবার নানা চলে গেছে, উড়াল দিয়ে চলে গেল। এবার আমি তার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরে এলাম। মা চলে আসছে, বাবা চলে আসছে, সবাই আসছে, কিরে আকিব কী হয়েছে? আমি না কিছু হয় নাই। পরে আমি বললাম না যে তুমি দেখতে পারবা না, আমি আবার দেখব। এই রাতের মধ্যে মানে তার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর পরে সে আবার দেখবে। আমি বললাম রাবেয়া তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এগুলো কী শুরু করছো? কেন আমাকে জ্বালাইতেছো? আমি তোমাকে আমার নানার সামনে নিতে পারবো না। আর নানা রাগ করে চলে গেছে, নাও আবার দেখবে। ওই রাতে যাক ওই রাতটা কেটে গেল, দিন কাটলো এবং পরের দিন রাতে সে দেখবে। সে আমার বলে তুমি আমার শক্ত করে ধরো, আমি ভয় পাবো না, তুমি আমার শক্ত করে ধরো, আমি দেখবো। মানে দেখার জন্য সে এতটাই পাগল হয়ে গেল যে আমি আর মানে ভাই বলে বুঝাতে পারবো না, সে দেখবে। লাস্ট পর্যন্ত আমি তখন বললাম ঠিক আছে যেহেতু এরকমই করতেছে বা এরকমই জ্বালাইতেছে তো ঠিক আছে দেখুক। আমি আবারও নানারে ডাকলাম, একইভাবে চেয়ারে না বসাইলাম। তো ওই দিন আমি তারও শক্ত করে ধরছি। আবার নানা আমারে বলে দিছে একটা ফু দে, তার শরীরে একটা ওই দোয়াটা পইরা ফু দে, এরপরে দেখবি সমস্যা হবে না। তা আমি ওই দোয়াটা পইরা ফু দিছি, দেওয়ার পরেই তখন নানা আসছে। আসার পরে
নানা ও তখন আমার নানারে দেখছে, দেওয়ার পর আমার নানা তখন তারা সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুব সুন্দর করে সালাম দিছে এবং ও তখন সালামের উত্তর দিছে। তাই আমার নানা বলতেছে ভালো আছো? ও বলে হ্যাঁ ভালো আছি। আমার নানা আবার বলতেছে যে তুমি ভয় পাইতেছো আমার দেখা? ও বলে না ভয় পাইতেছি না। বলে তুমি আকিবের সাথে ভালো করে থাকো, আকিব তোমাকে বিয়ে করছে, আকিব তোমার স্বামী, তার সাথে খারাপ ব্যবহার করো না, এরকমভাবে করা ঠিক না। স্বামী স্ত্রীর মাঝে শয়তান ঢুকে যায় এবং শয়তান তোমাদের সম্পর্কের মাঝে এসে ঢুকে যাবে এবং ঢুকে তোমাদের সম্পর্কটাকে আলাদা করে দিবে, তোমাদেরকে একসাথে থাকতে দিবে না এবং তোমরা ভালো হয়ে যাও, দুজনের সাথে ভালোভাবে মিশো, ভালোভাবে থাকো। এগুলো অনেকক্ষণ পর্যন্ত তারা আমার নানা বুঝায় নানা তখন চলে যায়। এবার ওই নানা আসলেই ও নানার দেখবে, 2 দিন পর দেখে। এবার এইভাবে ধরেন আপনার আবার মাসখানি কেটে গেল। এমন করতে করতে সে কিন্তু আবার বাচ্চা কনসেপ্ট করছে, তার পেটে বাবু আসছে, বেবি কনসেপ্ট করছে এবং এরপরে ওর দাবি ওইগুলো শিখবে। মানে আমি যে মানুষকে বিভিন্ন ধরনের এটা শিখি, এগুলো সে শিখবে। আর আমারে বোঝায় যে তুমি যদি মরে যাও, তুমি যদি না থাকো, তাহলে কি এগুলো শিখা লাগবে না? আমি যদি থাকি আমি মানুষকে চিকিৎসা দিতে পারবো। হায়াত মতের কথা তো বলা যায় না, তুমি যে কোনো সময় মারা যেতে পারো। তুমি যদি মারা যাও তাহলে আমি মানুষকে এই শিক্ষা, মানে মানুষকে এই চিকিৎসাগুলো কে দেবে? আমি মানুষকে চিকিৎসাগুলো দিব, তুমি আমাকে এটা শিখাই দাও। মানে ওরা শেখানোর জন্য ও বলতেছে। আমি তখন তারে বলতেছি যে তুমি তো এটা শিখতে পারবা না, এটা তুমি শিখতে পারবা না, কারণ এখানে অনেকগুলো দোয়া যেগুলো আমি 10-12 বছরে শিখছি, এগুলো কি তুমি আর এই মানে কম সময়ের মধ্যে শিখতে পারবা? তুমি শিখতে পারবা না। আমার বলে না আমি যতটুকু পারি আমি শিখবো, তুমি আমার শিখাও। মানে শিখানোর জন্য পাগল হয়ে গেছে। পরে যেহেতু এরকম করতেছে, আমি কিন্তু আমার নানার মানে ওই সময় সবসময় নানারে জিজ্ঞেস করি যে নানা ও তো এরকম শিখতে চাচ্ছে, তা আমি কী করবো, ওরে শিখাবো? নানা আমারে বলতেছে শিখাও, শিখা ভালোই হইব, শিখক, যদি শিখে তো খারাপ কি, ভালোই হইব, এগুলো তো খারাপ কিছু না, শিখা। পরে আমি ওরে শিখাই যে এই হলে এই দোয়া, ওই হলো ও দোয়া, এরকম করতে 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 অনেকগুলো দিন কেটে গেল এবং ও মোটামুটি প্রায় অনেকটা শিখে গেছে, অনেক দোয়া অনেক কিছু শিখছে। এবং শিখার পরে এরই মাঝে সময়গুলো কাটতে কাটতে আমাদের একটা মেয়ে সন্তান হয়। এইগুলোর মাঝে চলতেছে, আমার একটা মেয়ে সন্তান হয়। তো আমি নানারে বললাম যে নানা কী নাম রাখবো? নানা আমার বলে একটা নাম রাখ, আলিয়া, আলিয়া একটা নাম রাখ। তো নানা যে নামের কথাটা বলছে আমি ওই নামটাই রাখি, ওর নাম রাখি আলিয়া। আমার মেয়েটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। আর আমার বউ তো ধর্মীয় পরিবারের মেয়ে, মানে ধার্মিক পরিবারের মেয়ে, ওর বাবাও আলেম। তো এই জন্য দেখা যায় ও আবার ওই যে আমি ওর যে দোয়াগুলাকে ইয়েগুলো শিখাইতেছে, ও কিন্তু খুব কম সময়ে শিখতেছে, মানে শিখে যাচ্ছে। আমার বউয়ের ভিতরে একটাই সমস্যা, এটা হচ্ছে ও লুবি ছিল। মানে ধরেন বিলাসিতা জীবনযাপন পছন্দ করতো। একটা শাড়ি কিনে আনছি, এটা কম দামি, এটা পরবে না। একটা জুতা কিনে আনছি, এটা কম দামি, এটা পরবে না। যদি বলি দাম বেশি তাইলে পরবে। যে কোনো জিনিস, যে কোনো কাপড় চোপড় বা দাম বেশি বলে এটাও খুব যত্ন করবে, এটা পরবে এবং ভালোভাবেই পরবে। যদি বলি এটা দাম কম তাইলে ও পরবে না, এটা পরবে না, এটা ব্যবহার করবে না। দাম কম বলে ও খেপে যায়, দাম কম মানে এটা ও সহ্য করতে পারে না। এটা এরকমভাবেই তখন সময়গুলো কাটতেছে এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মেয়েটাও তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। মেয়েটাও মোটামুটি প্রায় বড়ই হচ্ছে। এমন করতে করতে ও তখন আমি কিন্তু ওরে শিখাই দিলাম, মানে দোয়াগুলা, কেরাতগুলা, সূরাগুলা, এগুলো আমি ওরে শিখাইলাম। এরকম করে আস্তে আস্তে শিখাইলাম। এখন শিখাইতে ও তখন মোটামুটি সব শিখে গেছে, খারাপ ভালো যেটা আছে সব শিখছে। আবার শিখতে শিখতে দেখেন, আমরা যখন একটা মানুষ অসুস্থ হয়, ওই মানুষটার চিকিৎসা করি, তখন কিন্তু আমরা কিন্তু কোনো দাবি করি না, কোনো ডিমান্ড করি না। এরপরও মানুষ যতটুকু পারে ততটুকু আমাদেরকে দিত। একটা সময় হলো কি, রাবেয়া ডিমান্ড করতে শুরু করলো যে আমি এই রোগী ভালো করে দিব, এই রোগীর চিকিৎসা করবো, আমাকে এত টাকা দিতে হবে। মানে ও টাকা ডিমান্ড করে। তো এটাও কিন্তু নানার কাছে খারাপ লাগে। নানা আমারে বলে যে এটা ঠিক না, ও টাকা কেন ডিমান্ড করে, ওরে মানা কর, টাকা ডিমান্ড করতে মানা কর। আমি ওরা মানা করি কিন্তু আমার কথা শোনে না, ও এরপরও ডিমান্ড করেছে। তো নানাও আর নিষেধ করে না বা মানা করে। এরকম করে অনেক বড় বড় মানুষের সমস্যার সমাধান করছে, অনেক রুগী যেগুলার হসপিটাল থেকে বিদায় করে দিয়েছে, ডাক্তাররা চিকিৎসা করতে পারে না, এই রোগীগুলো তখন আমাদের কাছে আসতো, আমরা তখন চিকিৎসা করতাম এবং চিকিৎসা করে সুস্থ করে তখন দিতাম। এবং রাবেয়া তখন একটা ডিমান্ড করতো, টাকা ডিমান্ড করতো, এত টাকা দিতে হবে, এবং রাবেয়াকে তখন এত টাকা দিয়ে দেওয়া হতো। তো এত টাকা দিত, রাবেয়া তখন এগুলো চিকিৎসা করতো। মানে আলহামদুলিল্লাহ ভালোভাবেও তখন চলতেছে। আমার মেয়েটাও বড় হচ্ছে, আমিও আলহামদুলিল্লাহ আছি। এরকম করতে করতে আমি তো ওর সব দোয়া শিখিয়ে দিছি, ভালো দোয়া, খারাপ দোয়া, এগুলো সব শিখিয়ে দিছি। এবং আস্তে আস্তে করতে করতে একটা সময় দেখলাম কি, ও কুফুরির দিকে চলে যাচ্ছে। মানে কুফুরির দিকে চলে যাচ্ছে, কালো জাদু যেটাকে বলে, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, এগুলোর দিকেও আস্তে আস্তে করে হেলে যাচ্ছে। ওই সময় নানা একটু আমাদের কাছে কম আসতো,
কেন কম আসতো এটা জানি না, কোনো কি আমার উপর রাগ করছে না ওর উপরে রাগ করছে না আমাদের কোনো আচরণে কষ্ট পাইছে। তবে আমার কাছে মনে হয় আমার কাজে কর্মে আমার নানা খুবভাবে মর্মাহত, নানা অনেক কষ্ট পাইছে, মানে আমার উপর আমার নানা অনেক রাগান্বিত। তার কারণ হচ্ছে আমার নানার আমি অনেক অবাধ্য হয়ে গেছি, অনেক অবাধ্য হয়ে গেছে। এবং বিশেষ করে আমার বউ যখন টাকা ডিমান্ড করে মানুষের কাছ থেকে নিতে শুরু করছে এবং টাকা ডিমান্ড করতে শুরু করছে, তখনই কিন্তু নানার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি খেয়াল করে দেখছি ওই সময় থেকে নানা আমার কাছে কম কম আসতো, ডাকলেও আসতো না। এবং এখনকার সময় যেটা দেখা গেলো যে নানা খুবই কম আসে, মানে খুব কম, প্রয়োজন ছাড়া আসেই না। এবং 10-15 বার ডাকলে একবার আসে, 10-15 দিন পরে একবার আসে, এমন একটা অবস্থা। তা আমি তো বুঝি নানার সমস্যাটাকে। পরে আমি আমার বউরে বলি, রাবে এটা তুমি ঠিক করতেছো না, আমাদেরকে আমার নানা আমার কোরআনে হাফেজ বানাইছে এবং আমার নানা আমার এই শিক্ষাগুলো দিছে মানুষের উপকার করার জন্য, মানুষের ভালো করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। রাবেয়া তুমি যেটা করতেছো এটা মানুষের ক্ষতি করতেছো, মানুষের ক্ষতি করতেছো। এভাবে তুমি কালো জাদু কেন করতেছো? কালো জাদু তুমি কইরো না। নানা আমাকে বারবার বলছে মানুষের ক্ষতি করা এমন কোনো কাজ করা যাবে না, তুমি এটা কইরো না। কে শোনে কার কথা? আমি ওর যতই বলি, যেভাবেই বলি না, ও আমার কোনো কথাই শোনে না, আমার কথা কোনো কথাই মানে না, আমার কোনো কথা শোনেই না। ওই কালো জাদু করতেই আছে, টাকা নিতেই আছে, জায়গা কিনে বাড়ি কিনে, মানে ওর মানে টাকার প্রতি প্রচুর লোভ জমে গেছে। এইখানে জায়গা কিনতেছে, ওইখানে জায়গা কিনতেছে, বাড়ি কিনতেছে, মানে কি যে একটা অবস্থা, মানে টাকা দিয়েও ধাপ্পি খেলতেছে। রাতের বেলায় এতগুলো টাকা খাটের উপর একসাথে নিয়ে বসেই টাকা গুনতে থাকে, সেফ দিয়ে টাকা গুনতে থাকে, মানে টাকা গুনতেছে সারা রাত। সকালবেলা রুগী দেখে এবং এক একটা রুগীর কাছ থেকে 50,000 60,000 সেই আমলে ও ডিমান্ড করতো। আমাদের এলাকাতে মনে হয় এমন কোনো জায়গায় সম্পত্তি নেই ও কিনে নেয়, ও ঢাকাতে পর্যন্ত জায়গা কিনতে শুরু করছে। এবং একটা সময় ওর বাবা মা সবাই ওর পক্ষে তখন চলে আসছে। আমার কাছে তখন খুব খারাপ লাগতো, আমি দেখতাম যে ও মানুষের ক্ষতি করতেছে, কালো জাদু করতেছে, মানুষকে অনেক ক্ষতি করতেছে। এবং নানাও যখন আসতো এ বিষয়ে নানার সাথে কথা বলতাম, নানা মুখ কালো করে থাকতো, আমার দিকে তাকাইতো না, অন্যদিকে তাকায় থাকতো, কথা বললেও কথা বলতো না। মানে নানার বুকের ভিতরে যে হিমালয় পরিমাণ কষ্ট জমে গেছে এটা আমি বুঝতে পারতাম যে খুব কষ্ট জমে গেছে। এমন করতে করতে আমার মেয়েটার আমি খুব ভালোবাসি, মানে অনেক ভালোবাসি মেয়েটারে। এমন করতে করতে একদিন আমি নানারে ডাকলাম, ডাকে বললাম, নানা আমি তোমার কাছে চলে যাব, তুমি আমার নিয়ে চলো আবারও। নানা আমারে বলে, না এখন তোর বউ আছে, তোর বাচ্চা আছে, তোর ফ্যামিলি আছে, তা তুই এখন যাবি কেন? আমি বললাম, জি না, আমার এই পরিবার ভালো লাগে না, আমার মেয়ে ভালো লাগে না, আমার বউ আমার সাথে বেইমানি করতেছে, আমার এগুলো ভালো লাগে না, আমি চলে যাব। মানে আমার কথা হচ্ছে আমি নানার কাছেই তো ভালো ছিলাম, ওইখানে ছিলাম, ওখানেই ভালো ছিলাম, নানা আমাকে আদর করছে, যত্ন করছে, ভালোবাসছে, আমার সেই দিনগুলোই ভালো ছিল। কিন্তু আজকের এই দিনে আমি ভালো নাই, আজকের এই দিনে সত্যিকার অর্থে আমি সুখে নাই। তা আমি চিন্তা করতেছি আমি নানার কাছে চলে যাব, আমি নানার কাছেই ভালো। আমি নানারে বলে আমার নিয়ে যান, আমি চলে যাব। নানা বলে, না আর এখন আমি তোর ওখানে নিতে পারবো না, আগে তোর যেখানে নিয়ে গেছি ওইখানে এখন আর আমি থাকি না, আমি তোর ওইখানে নিতে পারবো না, তুই বউয়ের সাথে থাক, তোর বউরে বুঝা। নানা বারবার বলতো তোর বউরে বুঝা, তুই যেহেতু এরকমই করতেছে, কালো জাদু ব্ল্যাক ম্যাজিকগুলো করতেছে। একদিন আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে ওর উপরে রাগ করে বেরিয়ে গেছি। এবং বেরিয়ে আমি আমাদের বরিশাল থেকে অনেক দূরে, বরিশালের ভিতরে অনেক দূরে একটা মসজিদে যেয়ে বসে গেছি, যেটা বলে মসজিদে যেয়ে বসে গেছি। নানারে মাঝে মাঝে ডাকি, নানা আসে, নানা খাবার দেয় আমারে, আমি খাই, মসজিদের মধ্যে বসে থাকি, লোকজনের সাথে কথাবার্তা বলি। সবাই বলে আলেম আসছে। আমার কিন্তু দাড়ি ছিল আপনার এই পর্যন্ত, চুল লম্বা ছিল, দেখতে অনেক বুজুর্গ মনে হতো। তা গ্রামের মানুষ তখন আমার খাবার দিত, সবাই বলতো আমি বুজুর্গ। তবে বেশি দিন কিন্তু থাকতে পারিনি, মেয়েটার কথা মনে হলেই কান্না চলে আসে। মানে মেয়েটার জন্য বিশেষ করে থাকতে পারলাম না। এই মেয়েটার জন্য আমাকে পুনরায় আবারও এই জায়গাটার মধ্যে আসা লাগছে। আমি আবারও এখানে চলে আসলাম, কারণ মেয়ের জন্য কোনোভাবেই মনে বুঝাইতে পারি না। যতই মনে বুঝাই, মনটা বারবার একটা কথায় আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, খালি মেয়ের জন্যই কান্নাকাটি করি, মেয়ের জন্যই খারাপ লাগে। এই জন্য ধরেন কয়েকটা দিন বাইরে ছিলাম, থেকে আবারও চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে আমি এই যে আমার একটা গ্যাপ ছিল, আমার এই গ্যাপের পরে আমি দেখতেছি আমার বউ পরিপূর্ণভাবে কালো জাদুর মধ্যে চলে গেছে। ভালো রুগী যদি দেখে 2টা, কালো জাদু দেখে 6টা, ভালো রুগী একটা দেখে, কালো জাদু 10টা দেখে। মানে কালো জাদু করতে থাকে, অমুকরে তমুক, তমুকরে তমুক, বান মারে, তাবিজ করে, এরকম এগুলো করতেছে। এগুলো করতে 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 একটা সময় হলো কি, তখন কিন্তু আমি যে বাড়িতে চলে আসছে, আমার নানা কিন্তু আমার সাথে আবার যোগাযোগ বন্ধ, কথাবার্তা বন্ধ। ওই যখন মসজিদে ছিলাম তখন আসতো, ঘন ঘন আসতো, কথা বলতো। এখন কিন্তু আবার আগের মতো আসে না, খুবই কম, ডাকলে হয়তো 1-2 বার আসবে। আর মানে বেশিরভাগই আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। এবার এই দেখলাম যে ও কালো জাদু করতেছে, মারে বলি, বাবারে বলি, মানে সবাই ওর লোভে পড়ে গেছে, সবাই টাকার লোভে পড়ে গেছে। আমার শ্বশুর শাশুড়িরে বলি, কেউই আমার কথার কোনো মূল্যায়ন করে না, কেউ আমার কথা কোনো দাম দেয় না।
সবাই খালি বলে ও যেটা বলে এটাই, মানে ওর কথাকেই সবাই মূল্যায়ন করে যাচ্ছে, ওর কথাকেই সবাই প্রাধান্য দিয়ে যাচ্ছে। তখন আমি আর কি করব, মানে আমারও তো কোনো উপায় নেই, আমিও তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এবং আমি যে ঠিক আছে চলক, যেভাবে চলতেছে এভাবেই চলক, যেভাবে চলতেছে এভাবেই চলক, এটা ভেবে আমি তখন মানে এটা মেনে নিলাম যে ঠিক আছে দেখা যাক কী হয়। এরকম করতে করতে কিছুদিনের পরে, মানে প্রায় অনেকগুলো দিন পরে এভাবে প্রায় আমার মেয়েটার বয়স তখন প্রায় অনেক হয়ে গেছে, মেয়ের বয়স তাই 5 থেকে 6 বছরের কাছাকাছি এরকম, বাট আমার মানে এরকম হতে পারে 5-6 বছরের কাছাকাছি। এই সময় হলো কি, একদিন রাতের বেলা আমি শুয়ে, মানে রাতের বেলা না সকালবেলা শুয়ে আছি। আমি আবার ফজরের নামাজ পড়ে কিন্তু শুইতাম, দিনে 10টা বাজে উঠতাম ঘুম থেকে। তো আমার বউ ওই সময় রুগী দেখতো, রুগী কিন্তু ওই দেখে, আমি কিন্তু আর দেখি না। তাই আমি শুয়ে আছি সকালবেলা, আনুমানিক তখন মনে হয় ঘড়ির সময় আপনার 8টার মতো বাজে। নানা এসে আমার লাথি মারতেছে। নানা কিন্তু আমার এই পর্যন্ত কোনোদিন মানে গায়ে হাত তোলে নাই, গায়ে কিন্তু আমার কখনোই হাত তোলে নাই, এই প্রথম এসে আমার একটা লাথি মারছে এই খাটের মধ্যে, লাথি মারছে। আমি লাফ দিয়ে উঠছি, উঠা বলি কিসে নানা? পরে আমার বলে তোর বউ এমন একটা কাজ করতেছে, এটা কিন্তু আমি কখনো বরদাস্ত করবো না, এটা কিন্তু আমি কখনো মানবো না। একটু রাগ, খুব রাগ, একদম চোখ লাল বর্ণ হয়ে আছে, মানে চেহারার দিকে তাকালে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা, মানে নর্মালি মনে হয় ভয় পেয়ে যাব এইরকম একটা অবস্থা। খুব ভয়ঙ্কর একটা চেয়ারে নিয়ে তাকে আছে, ভয়ঙ্কর একটা চেয়ারে নিয়ে তাকে আছে, তাকায় থেকে আমার বলতেছে এটা কিন্তু আমি বরদাস্ত করবো না। তেনে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কী হয়েছে আমি দেখি। আমি তো লাফ দিয়ে ঘর থেকে বেরোলাম, বেরোয়ার পরে দেখলাম একটা গাড়ি, কালো একটা প্রাইভেট কার, তো অনেক দামি গাড়ি, এরকম গাড়ি সচরাচর আসে না আমাদের এখানে, এরকম একটা গাড়ি। এবং আমার বউ দেখলাম অনেক বড় লোকের একটা মহিলার সাথে বসে বসে কথা বলতেছে। মহিলার হাতে পায়ে প্রচুর গয়নাগাটি, গলায় সোনার চেন, হাতে বালা, মানে অবস্থা। আমার বউ খুব আনন্দ করে মহিলাটার সাথে কথা বলতেছে। পরে আমি ওইখানে গেছি, যাওয়ার পরে আমার বউ আমার দিকে বলতেছে এটা আমার হাজব্যান্ড, উনি আমার স্বামী, উনি মেইন, আমি কিন্তু মেইন না। মহিলা আমাকে সালাম দেয়, আমি সালামের উত্তর দিই। পরে আমার বউ আমারে বলে যে তুমি যাও আমি আসতেছি। আমি বললাম না তুমি উঠো, তোমার সাথে আমার কথা আছে। আমারে বলে আরে তুমি যাও না, আমি আসতেছি তো, চলে আসতেছি। আমি বললাম দেখো তুমি আসো, তোমার সাথে আমার কথা আছে, এরপরে না হয় তুমি আবার কথা বলো। তাই মহিলারা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন, আমি আমার স্বামীর কথা শুনে আসি। তো আমাদের কিন্তু আর সন্তানাদি হয়নি, একটা সন্তান হয়েছে, এরপরে সন্তান হয়নি, এবং সন্তান না হওয়ারও কারণ আছে, এই সমস্ত কারণেই কিন্তু আমাদের সন্তান হয়নি, এবং নানা খুশি আমাদের উপরে বেড়া। যাই হোক, এরপরে ও তখন করলো কি আসছে, সাইডে আসছে, আসার পর আমি বললাম রাবেয়া কী করতেছো? এমনি বললাম। ও বলে কই কিছু করতেছি না তো। আমি বললাম এই মহিলাকে? বলে রুগী। আমি বললাম মহিলাকে দেখে তো আমার কাছে রুগী মনে হয় না। আমাকে বলে আরে অন্য রুগী, অন্য ধরনের রুগী। আমি বললাম শোনো কোন ধরনের রুগী তোমার সেটাই জিজ্ঞেস করছে, আমারে বলো। আমারে বলতেছে তুমি বুঝবা না, তুমি যাও ঘরে যাও। আমি বললাম দেখো আমি ঘরে যাব না, একটা ঘটনা ঘটছে, এবং ওই ঘটনাটা ঘটার কারণেই কিন্তু আমি এই জায়গায় আসছি, আমি কিন্তু নাইলে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসতাম না। পরে আমার বলে কী ঘটনা ঘটছে বলো তো। আমি বললাম নানা আইসা খাটের উপর আমার একটা লাথি মারছে। বলে কেন? লাথি মেরা বলতেছে তুমি নাকি একটা অন্যায় করতেছো, নানা এই অন্যায় বরদাস্ত করবে না। কি অন্যায় করতেছো আমারে বলো তো, কী করতেছো? আমারে বলে আচ্ছা আমি মহিলাটারে বিদায় করে তারপরে বলতেছি। আমি বললাম না এখনই বলো, এখনই বলো। ও বলে আমি মহিলাটারে বিদায় করে বলতেছি, তুমি বসো। পরে মহিলাটারও বিদায় করলো, কেমনে কেমনে মহিলার ফোন নাম্বার নিছে না ঠিকানা নিছে কি নিছে আমি জানি না, মহিলারে বিদায় করে পরে আসছে। আইসা আমারে বলতেছে দেখো, এভাবেই বলে দেখো আমরা তো সারা জীবন এই ধরনের কাজ করতে পারবো না, এই যে আমরা কালো জাদু করছি, অনেক মামলা মোকদ্দমা হয়, ঝামেলা হয়, আমরা রুগী দেখি, এগুলোও করতে পারবো না। আস্তে আস্তে থানা থেকে কমপ্লেন আসতে শুরু হয়েছে, থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে আমরা যাতে এরকম রুগী না দেখি, থানা থেকে আমাদেরকে জানাই দেওয়া হইতেছে। তো আমরা কিন্তু আগে পরে এরকম রুগী আর দেখতে পারবো না, আগে পরে কিন্তু আমাদের এরকম রুগী দেখা সম্ভব হবে না। আমি অনেক কষ্ট করে, অনেক মানে গেটে অনেক কিছু করে আমি একটা সুযোগ পাইছি, আমি এই সুযোগটা কাজে লাগাই, এবং এই সুযোগটা যদি আমি কাজে লাগাইতে পারি তাইলে মনে করেন আমাদের আর এই কবিরাজি করা লাগবে না, আমাদের এই কবিরাজি আর করা লাগবে না, বা আমরা এই কবিরাজি থেকে সম্পূর্ণভাবে উঠে যাব, আমরা আর কবিরাজি করব না, আমরা এটাকে ছেড়ে দিব, এবং এই কবিরাজি আমার কাছে ভালোও লাগে না। আমি তখন তারে বলতেছি আরে সুযোগ কি পাইছো, কি সুযোগ পাইছো তুমি সেটা আমারে বলো, সেটা আমারে বলো কী সুযোগ পাইছো। আমার বলতেছে আমরা বলে তাহলে শুনে মহিলার বাড়ি হচ্ছে ঢাকাতে। আমি বললাম হ্যাঁ। বলে মহিলার জামাই আরেকটা বিয়ে করছে, মানে আরেকটা বিয়ে করছে বলতে মহিলার জামাই আগে একটা বিয়ে করছে, এরপরে মহিলাকে বিয়ে করছে। আমি বললাম হ্যাঁ। বলে মহিলার ঘরে সন্তানাদি আছে, ছেলে আছে, মেয়ে আছে। আমি বললাম হ্যাঁ। বলে মহিলা তার জামাইয়ের সাথে তার সম্পর্ক ভালো নাই, এবং সন্তানের সাথেও মহিলার হাজব্যান্ডের সম্পর্ক ভালো নাই, এবং এই মহিলার উপরে এবং তার সন্তানদের উপরে রাগ করে এই মহিলার জামাই সিদ্ধান্ত নিছে যে তার সমস্ত সয় সম্পত্তি তার ওই মেয়ের নামে লিখে দিবে।
আগের সংসারে যে একটা মেয়ে আছে ওই মেয়ের নামে লিখে দিবে এবং ওই মেয়েকে এই লোকে ভালোবাসে, ওই মেয়েরে ভালোবাসে, সবচেয়ে বেশি মেয়েরে ভালোবাসে, তার সন্তানাদের কাছে আসে না, আগের সংসারের মেয়ে নিয়ে পড়ে আছে। তা এই জন্য এই মহিলা আসছে আমার কাছে যে এই আগের সংসারের মেয়েটারে বান মেরে মেরে ফেলতে হবে। আগের সংসারের মেয়েটারে বান মেরে যদি মেরে ফেলতে পারি তাহলে আমার কাছে, তাহলে তারা ইয়ে করবে, তাহলে হচ্ছে আমারে একটা অ্যামাউন্ট দিবে, বলতে আমার একটা ঢাকাতে আমার একটা বাড়ি বানাই দিবে। এই মহিলা বলতেছে ঢাকাতে মানে মহিলার জামাইয়ের 3টা বাড়ি এবং 3টা বাড়ির মধ্যে উনি একটা বাড়ি আমার নামে লিখে দিবে। এই ধরনের কাগজ কলম আমারে করবে, মানে কাগজ কলম করে আমি শুধু ওই বাচ্চাটারে মেরে ফেলতে পারলাম, আমার নামে একটা বাড়ি লিখে দিবে। তো মানে আমার এটা বলতেছে মানে বাচ্চাটারে মেরে ফেলতে হবে এবং সেকেন্ডলি হচ্ছে তার জামাইয়ের প্রতি, মানে তার জামাই যেটা তার কথা উঠে আর বসে এরকম করে দিব এবং তার জামাই যে তার নামে বাড়ি লিখে দেবে, ওইখান থেকে একটা বাড়ি আমার নামে লিখে দিবে। আমি তখন বললাম, রাবেয়া তুমি কি বুঝতেছো, তুমি এতদিন কালো জাদু করছো, আমি সবই সহ্য করছি, কিন্তু আজকে তুমি জিন্দা একটা মানুষকে মেরে ফেলতেছো। আমার নানা তো এই জন্যই আমাকে লাথি মেরে ঘুম থেকে উঠে বলতেছে, আকিব এটা কিন্তু আমি সহ্য করবো না। দেখো রাবেয়া, নানা কিন্তু এটা সহ্য করবে না, রাবেয়া নানা কিন্তু এটা সহ্য করবে না, তুমি কিন্তু এটা কইরো না। তুমি আমার কথা শোনো, আল্লাহ আমাদেরকে অনেক দিছে, আমাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, আমরা অনেক গরিব ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা এখন 2-4 টাকা ইনকাম করতেছি, আমরা ভালো আছি। তুমি এরকম কিছু করো না যেটার কারণে নানা আমার উপরে রেগে যায়, নানা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আমি তোমার কাছে অনুরোধ করে বলি তুমি এই কাজটা কইরো না, মানে ডিরেক্টলি ওরে মানা করে। ও তখন আমাকে বলে যে না আমি এটা করবই, মানে করবই, এরকম করে তখন ওর সাথে আমার তখন ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে আমি ওরে মানা করে, রাতের বেলা যখন আমার সাথে শুইতে আসে আমার মেয়েটা মধ্যখানে, আমি এরকম করে বলি যে রাবেয়া দেখো আমার নিজেদেরও একটা মেয়ে আছে, আমার মেয়েটার মুখের দিকে তাকাও, আলিয়ার মুখের দিকে তাকাও, এবং আলিয়ার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি ফিরে আসো, তুমি এটা করো না, এবং এটা করলে তুমি নানার কাছেও দোষী হয়ে যাবা। নানা বলছে আর জীবনও আমাদের কাছে আসবে না, তুমি যদি এরকম কিছু করো নানা এটা বরদাস্ত করবে না, এমন করে বলছে। আমারে বলে আমরা একটাই করব, আমরা আর করব না, এটাই আমাদের শেষ, এটাই আমাদের শেষ, এবং এরপর আমরা কবিরাজি ছেড়ে দেবো। ঢাকাতে যদি আমাদের একটা বাড়ি হয়, আমার মেয়েকে নিয়ে আমি তোমাকে নিয়ে ওই ঢাকার বাড়িতে থাকবো এবং সেখানে আমরা বাড়ি ভাড়া দিব, বাড়ি ভাড়ার টাকা দিয়ে আমরা চলবো, আমরা এই কবিরাজি সব কিছু ছেড়ে দিব, আমরা এগুলো করবো না। আমি বললাম দেখো তোমার কথা সবই ঠিক আছে, কিন্তু এটা লোভ, এবং লোভে পাপে মৃত্যু, এই কথা নানা আমাকে সবসময় বলতো। ও আমাকে তখন ধমক দেওয়া বলে, ধুরো নানা না বন্ধ করো তো, এত নানা করো কেন, আমি যা বলছি তাই। ভাই ও আমার কোনো কথা শোনে না, এবং আমার কোনো কথা না শুনে ও তখন করলো কি, এটা করে গেছে, মানে যেভাবে করা দরকার ওভাবে ও তখন করছে। নানা কিন্তু আর আমাদের কাছে আসে না, ওই যে আমাকে লাথি মেরে বলে গেছে। এরপরে নানাকে আমি অনেকবার ডাকছি, অনেকবার ডাকছি, নানা আমার ডাকেও সাড়া দেয় নাই, আমার কাছে আসেও নাই, ডাকেও দেয় নাই। এবং এরপরে ও তখন করলো কি, এই তাবিজটা মানে যেটা করার ওইটা মানে পুরো ওটা করে ফেলছে, এবং করে ফেলার পরে মহিলার সাথে তার কী কী এগ্রিমেন্ট হয়েছে বা কতদিন পরে কী কী হবে আমি জানি না। এরকম করতে করতে একদিন রাতের বেলায়, মানে এটা করার প্রায় আপনার 15-16 দিন পরে রাতের বেলায় একদিন আমি দেখতেছি আমার মেয়েটা কান্না করতেছে, আমার আলিয়া কান্না করতেছে, আব্বু আমার বাসা কান্না করতেছে। আমার রাত ঘুমটা ভেঙে গেছে, বাংলাদেশে যে মেয়েটা আমার পাশে শুয়ে আছে, মেয়েটারে জড়াই ধরে একটা চুমু দিয়ে আমি জড়াই আছি। পরে আমি তখন তাকায় দেখি যে মানে আমার বউ রাবেয়া তখন আমার দিকে তাকায়, ঘুমায় নাই। মানে আমি বললাম কী ব্যাপার তুমি ঘুমাও নাই কেন? বলে আমি ঘুমাইতেছি না, কালকে তো মানে কালকে পরের দিন মানে কালকে একটা ঘটনা ঘটবে, আমারে বলে এর পরের দিনে ওই মহিলা আমার নামে জমি লিখে দেবে, এবং তার সাথে মহিলার এগ্রিমেন্টও হয়েছে, কীভাবে এগ্রিমেন্ট হয়েছে, কারে আইনা। মহিলা কিন্তু অনেক লোক আনতো, ঢাকা থেকে আনতো, তার সাথে বইতো, মিটিং করতো, আলোচনা করতো, এবং মহিলা বিভিন্ন জায়গায় সিগনেচার করতো, ও বিভিন্ন জায়গায় সিগনেচার করতো, মানে পারস্পরিক দুজনের মাঝে অনেক এগ্রিমেন্ট, মানে মনে হয় যেন কোনো চুক্তি করা হচ্ছে দুই দেশের না, মানে বাণিজ্যিক চুক্তি হচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি এগুলো দেখতাম, এগুলো দেখে কোনো কিছু বলতাম না। তো এর পরের দিনে সকালবেলা আমি আবারও শুয়ে আছি, আমার মেয়েটা আমার পাশে শুয়ে আছে। রাবেয়া তখন কী করলো, গেল, এবং তারা ঢাকা থেকে কী আসছে, কী করছে, এবং করার পরে রাবেয়া তখন আমার ঘরে আসছে, এসে আমার বলতেছে যে আমার ডাক দিল, এই আকিব উঠো। আমি বলছি কীসে? বলে আমাদের আর কষ্ট নাই, আমরা অনেক সুখী হয়ে গেছি, আমার যা ইচ্ছা আছে আমার পূরণ হয়েছে। ওর হাতে তখন একটা দলিল ছিল, কিসের দলিল এটা আমি জানি না। আমারে বলতেছে আলিয়া কই? আমি বললাম আলিয়া তো এখানেই শুয়েছিল, মনে হয় মানে উঠানে দিয়ে গেছে খেলার জন্য। পরে উঠানে দিয়ে গেছে, আমি তখন শুয়ে আছি, একটু পরে আবার আসছে, এসে বলে আলিয়া কই? আমি বললাম আলিয়া তো মনে হয় উঠানে দিয়ে গেছে, দেখো না। পরে উঠানে তো নাই। পরে আমি উঠলাম, ওইটা মারে জিজ্ঞেস করলাম, ওর হাতে তখনও দলিলটা, কিন্তু মানে বলতেছে ও মা আলিয়া কই? মা বলে আমার কাছে তো আসে নাই। বাবা বলে আমি তো দেখি নাই। এবার খোঁজা শুরু করলাম, খুঁজতেছি, নাই, মানে পুরো বাড়ি তন্ন করে খুঁজে পেলাম, আমার মেয়ে আর নাই। কিরে আমার মেয়ে কই গেল? আর ওরে খুঁজে পাই না।
আলিও মানে আমার বউও তখন খুঁজতেছে, আমিও খুঁজতেছি, সারাটা দিন খুঁজে পেলাম না, নাই। সারাটা দিন খুঁজলাম, নাই। রাত হয়ে গেছে, আবার মাইকিং শুরু করে দিছে, এলাকাতে মাইকিং করতেছে। আমার মনে বলতেছে যে না, ঘটনা অন্য কিছু, মানে নিজের মনে মনে বলতেছে যে ঘটনা অন্য কিছু। রাতের বেলায় নানারে ডাকতেছে, চিৎকার করে ডাকতেছে, নানা একটা আবার আসেন না, না আসে না। এই দিন কেটে গেল। পরের দিন আমার বউ তখন থানায় চলে গেল, থানায় গিয়ে রিপোর্ট করলো, মেয়েরে পাওয়া যাচ্ছে না। পুলিশও তখন খোঁজাখুঁজি শুরু করলো, পুলিশও খুঁজতেছে, আমার বাপেও খুঁজতেছে, আমার মায়েও খুঁজতেছে, আমিও খুঁজতেছি, কিন্তু আমার মেয়ে আর নাই। দীর্ঘ একটা সপ্তাহ কেটে গেল, আমার মেয়ের আমি আর দেখলাম না। এক সপ্তাহ মানে মেয়ের কোনো সন্ধান পাইলাম না। এক সপ্তাহ পরে মনে করেন পাগলের মতো হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেলাম। কিরে, আমার মেয়ে কই গেল, আমার মেয়ে কই গেল। আমার মাও কান্না করে, আমার বউ পুরো পাগলের মতো হয়ে গেছে, রাবেয়া কিন্তু পাগলের মতো হয়ে গেছে, রাবেয়া পাগলের মতো হয়ে গেছে। কোনোভাবে আমি রাবেয়ার আর ঠিক করতে পারি না, ও পুরোপুরি পাগল হয়ে গেছে মেয়ের জন্য। মানে নিজের চুল নিজে টাইনে ছিঁড়ে ফেলতেছে, আমার মেয়েকে, আমার মেয়েকে, আমার একটা অবস্থা। 15-20 দিনের মতো কেটে গেল, বার নানারে বলি, 15-20 দিনে নানা আমার কাছে আসে না। তো একদিন রাতের বেলা আমি তখন দোয়া পড়তে বসছি, ওই আমার হঠাৎ করে একটা দোয়ার কথা মনে হয়েছে, যে দোয়াটা নানা আমার এই নিশিরাতে শিখাইছে। নিশিরাতে নামাজ পড়ে ওই দোয়াটা করতে পারছে। আমি নিশিরাতে নামাজ পড়ে ওই দোয়াটা করছি, তাহাজ্জুদ পড়ে ওই দোয়াটা করছি, সরি তাহাজ্জুদ আর নফল পড়ে ওই দোয়াটা করছি। দোয়া করার পরে আমি তখন মানে এরকম সেজদায় গেছি, সেজদায় যাওয়ার পরে আমার জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞান হারিয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমার মেয়েটা আমার নানার কাছে। আমার নানা খেলনা দিতেছে, ও তো 6 বছর বয়স, খেলনা দিতেছে, ও খেলতেছে, আমার নানা খাওয়াইতেছে, ও খাইতেছে। এবার আমি নানারে বলতেছি স্বপ্নের মধ্যে, নানা ওরে দিয়ে যাও। নানা বলে না, ওরে আমি আর দিব না। তো মায়ের বুক খালি করা যে কতটা কষ্টের, এটা তোর বউরে বুঝতে হবে। আমার যেদিন সময় হবে আমি ওই দিন দিব। আমি নানা ওরে দিয়ে দাও। আমার নানা বলে দিব না, ওরে আমি দিব না। ঠিক এরপর থেকে আর আমার মেয়েটার আমার দিচ্ছে না। আমার বউ রাবেয়া তখন এই 1 মাস 1.5 মাস আমিরও বুঝাই, আমার মেয়ে আছে, মেয়ে নানার কাছে আছে, তুমি পাগলামি করো না, নানা ওরে ভালো রাখছে, ও খাওয়া দাওয়া করতেছে, সুস্থ আছে, ভালো আছে। না না না, রাবে এগুলো শুনতে প্রায় 1.5 মাসের মাথায় রাবে পরিপূর্ণভাবে পাগল হয়ে গেল, পরিপূর্ণভাবে পাগল হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে পাগল। আজকে প্রায় আমার মেয়েটা আমার নানার কাছে প্রায় 15 বছরের মতো আছে, 15 বছরেরও বেশি সময় হবে আমার নানার কাছে আছে আমার মেয়েটা। কিন্তু আমার বউ পাগল হয়ে গেছে। আজকে 15 বছরের মতো আমার বউ টোটালি পাগল, মানে পুরোপুরি পাগল। মানে নিজে নিজে কাপড় খুলে ফেলে, ল্যাংটা হয়ে যায়, রাস্তাঘাটে ছিঁড়ে ফেলে। এরপরে তার কি দলিল টলিল ছিল সাথে, ওই দলিল মলিলও ছিঁড়ে ফেলছে, পরে কোনো কিছু পাই নাই। এখনও রাতের বেলায় আমি ওই দোয়াটা পইরা শেষ দেয় গেলাম, আমার মেয়েরা আমি দেখি, আমার মেয়েরা আমার দেখি, আমার মেয়ের সাথে আমার কথা হয়। এবং এরপর থেকে আমি কবিরাজি টবিরাজি যা আছে সব ছেড়ে দিয়েছি, আর কোনো কবিরাজিই করি না, আর কোনো এগুলো সম্পূর্ণভাবে আমি নিষেধ, মানে আমার কাছ থেকে আমি এগুলো ছেড়ে দিয়েছি, আর এগুলো করবোই না, এগুলো বন্ধ করে দিছি। তো এখনও মেয়েটার আমি দেখি, আমার মেয়েটার সাথে আমার দেখা হয়, আমার মেয়েটার স্বপ্নে আসে, আমার সাথে কথা বলে, আমার বলে আব্বু আমি ভালো আছি। আমার মেয়ের সাথে আমার দেখা হয়। আমি অনেকবার নানারে বলছি যে নানা আমার রাবেয়ারে ভালো করে দাও, রাবেয়ারে। নানা বলে না, এরে ভালো করলে আরও খারাপ হবে, এর মাথা যদি আমি ঠিক করে দিই আরও খারাপ হবে, ওরে তুই ঠিক করতে পারবি না। আমার নানা ওরে ভালো করে না এবং ও আর ভালোও হয় না। ওর বাবা মা ওর পিছনে মনে হয় কম করে হলেও 50 লাখ টাকা খরচ করছে, এলাকাতে জায়গা সম্পত্তি প্রায় সব বিক্রি করে ওর চিকিৎসা করছে, কিন্তু ওরা ভালো করতে পারে না, এখনও পাগল। আর আমি আমার মতো করে পড়ে আছি, আমি আর বিয়ে শাদী করি নাই। মাঝে মাঝে রাতের বেলা আমার যখন খারাপ লাগে আমি একটু দোয়া আছে ওইটা পড়লে আমার মেয়েরে আমি দেখি, আমার নানার সাথে আমি যাই, স্বপ্নের মধ্যে মেয়ের সাথে খেলাধুলা করে আসি। তো আমার মা আমারে বলে এগুলো কেমন কথা, আমার মা বিশ্বাস করে না, আমার বাবাও বিশ্বাস করে না এবং কেউই বিশ্বাস করে না। যাক, আমার মেয়ের সাথে আমার দেখা হয়, কথা হয়। আমার বউ যে অন্যায় করেছে, আমার বউ সে অন্যায় শাস্তি পাচ্ছে। তো ভাই আপনাকে এই গল্পটা এই জন্যই বললাম, আমি আমার যে কোনো এক রুগীর মাধ্যমে, আমি এখন রুগী দেখি না, হয়তো অনেকেই বলবে রুগী দেখে না, আমি এখন রুগী দেখি না, আমার অনেক আগের দেখা একটা রুগীর মাধ্যমে আমি আপনার ঠিকানাটা পাই বা আপনার গল্পগুলো মাঝে মাঝে শুনি। আমার কিছু কিছু গল্পের নিচে মানুষ মন্তব্য করে, আমার হাসি পায়, আমি হাসি, কারণ হচ্ছে মানুষ যেটা দেখে নেয় মানুষ তো সেটাকে বিশ্বাস করবেই না। তো যারা আমার মতো এগুলোর প্রত্যক্ষ যারা দেখেছে বা যাদের সাথে ঘটেছে তারা বিশ্বাস করবে। তা আমার এই ঘটনাটা আমি আপনাকে শুধু এই কারণেই বললাম যে আপনার গল্পের মাধ্যমে আমার বউ রাবেয়া যে অন্যায় করছে, আমি এরকমভাবে যারা কবিরাজ আছে তাদেরকে সতর্ক করতে চাই, যারা কালো জাদু নিয়ে পড়ে আছে, যারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, তারা যেন আমার এই বাস্তব ঘটনা শুনে তারা যেন এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের পথ থেকে ফিরে আসে। এই কালো জাদুর কারণে আমি আমার মেয়েকে হারাইছি, এই কালো জাদুর কারণে আজ আমার বউ পাগল, এই কালো জাদুর কারণে আমার জীবনটা নষ্ট হলো এবং আমার বউ পাগল হলো। এই কালো জাদু যে কবিরাজরা করে তারা যেন আমার গল্প শুনে ফিরে আসে, এই জন্য আমার আপনাকে গল্পটা বলা। ভালো থাকবেন ভাই, যদি কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমার ফোন নাম্বার। আসসালামু আলাইকুম।
বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই আকিবের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। শুরুতে একটা খবর বলে রাখি, সম্ভবত কালকে গল্প আপলোড হবে না। আজকে এই গল্পটা আপনারা শোনেন এবং গল্প ভীষণ ভালো লাগার মতো একটা গল্প, আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। কালকে হয়তো গল্প আপলোড হবে না, আমাদের স্টুডিওর মধ্যে কিছু কাজ আছে, এই জন্য আমাদের গল্প রেকর্ড হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদের অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।